আজ ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা আন্দোলন করেছে। প্রায় ৬ ঘন্টা তারা রাস্তায় অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো উপস্থাপন করেছে। আমরা সেখানে প্রশাসনের উপস্থিতি দেখেছি। দীর্ঘ ৬ ঘন্টা রাস্তা অবরোধের পর তারা আন্দোলন থেকে সরে আসে, তবে সরে আসেনি, তারা কিছু দাবি উত্থাপন করেছেন এবং সেই দাবিগুলো না মানলে পুনরায় তারা আন্দোলনে যাবে, এমনটাই আসলে আন্দোলনরত যারা অটো ব্যাটারি চালিত রিক্সা চালক আছে তারা আমাদের জানিয়েছেন। দীর্ঘ ৬ ঘন্টার যে আন্দোলন হলো বা এর আগেও যে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা আন্দোলন করেছেন সেই সময় আমরা দেখেছি এবং আজকেও আমরা দেখেছি যারা নেতৃত্বে ছিলেন এর মধ্যে দুজন আমাদের আজকের সিলেট স্টুডিওতে আলোচক হিসেবে আছেন। মনীষা ওয়াহিদ, সমন্বয়ক চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির, এবং অন্যজন হচ্ছেন আরিফুল ইসলাম নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। দুইজন আছেন আমাদের সাথে, কথা বলবো তাদের সাথে এবং আজকে দীর্ঘ ৬ ঘন্টা কি হলো, শেষ পর্যন্ত তারা কেন রাস্তা থেকে সরে আসলেন এবং পরবর্তী তাদের কি কর্মসূচি আছে এই বিষয়ে আসলে তাদের সাথে কথা বলবো। প্রথমে আরিফুল ইসলাম নাহিদ, আপনার কাছেই যাচ্ছি। আজকে আপনারা ৬ ঘন্টা রাস্তায় অবস্থান নিয়েছেন, কি দাবি আসলে নিয়ে আপনারা আন্দোলন করেছেন? দেখেন, আপনারা সবাই জানেন যে সিলেট প্রশাসন ব্যাটারি চালিত যে যানবাহন সমূহ আছে সিলেট নগরীতে, এই যানবাহন সমূহকে উচ্ছেদের একটি অভিযান পরিচালনা করছেন, যার মধ্য দিয়ে সিলেট নগরীর প্রায় ৩০,০০০ শ্রমজীবী মানুষ তারা এক ধরনের জীবিকার অনিশ্চয়তা এবং ক্ষুধার্ত জীবনযাপন করছে। এই প্রেক্ষিতে আমরা আজকের আন্দোলনের প্রধান দাবি ছিল যে শুধুমাত্র সুন্দর নগরী না, পাশাপাশি এই নগরীর বসবাসকারী যারা আছে, এই যে ৩০,০০০ মানুষ, এদেরও জীবিকার যেই সুরক্ষা সেটি কিভাবে নিশ্চিত হবে সেই বিষয়ে আমরা ১১ দফা দাবি উত্থাপন করেছি। ১১ দফা দাবিতে আমরা সড়কে অবস্থান নিয়েছি। প্রথমে আমরা একটি সমাবেশ করেছি মাদ্রাসা মাঠে, কিন্তু ওখান থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে এই সময়ের ভিতরে যদি প্রশাসন আমাদেরকে এই দাবি সম্পর্কে কোনো ধরনের আলোচনায় না আসে তাহলে আমরা শহীদ মিনারের সামনে এসে অবস্থান নিব। এবং 12:30 পর্যন্ত আমরা অপেক্ষা করেছি প্রশাসন আমাদেরকে যেন সহযোগিতা করে, আমাদের সাথে আলোচনায় আসে এবং এই যে মানুষের জীবিকার সংকট তৈরি হয়েছে সেই সংকট সমাধানে উদ্যোগ গ্রহণ করে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় থেকেছে। তার প্রেক্ষিতে আমরা যখন শহীদ মিনারে এসে বসেছি তখন নানাভাবে আমাদেরকে যেন উঠে যাই সেই রকম আয়োজন চারপাশ থেকে তৈরি করা হলেও আমাদের সরাসরি প্রশাসনের থেকে কোনো বাধা প্রদান করা হয়নি, কিন্তু নানা আয়োজন তাদের চারপাশে ছিল। এর প্রেক্ষিতে এক সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে যোগাযোগ করা হয় যে তারা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক। সেই প্রেক্ষিতেই আমরা প্রধানত পুলিশ কমিশনার সাহেবের সাথে আলোচনায় গিয়েছিলাম এবং সেখানে পুলিশ কমিশনার সাহেবের সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছেন। সেই আলোচনার প্রেক্ষিতে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি তিনি এককভাবে সিদ্ধান্ত এই মুহূর্তে তার পক্ষে দেওয়া সম্ভব নয়, ফলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিলেট মহানগরীর প্রশাসনিক আরও যেই অংশীদার আছে এই সকল সংস্থার সাথে আলোচনার মধ্য দিয়ে তিনি বিষয়টি আমাদেরকে পরবর্তীতে জানাবেন, সিদ্ধান্তটি জানাবেন। এর জন্য সময় প্রয়োজন। তো ওই বিষয়টা আমরা তার কাছ থেকে জেনে এসে আমরা শ্রমিকদেরকে অবগত করেছি, আমাদের আন্দোলনরত শ্রমিকদের। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী শনিবার পর্যন্ত প্রশাসনকে তারা সময় দিবেন এবং শনিবারের ভিতরে যদি প্রশাসন পজিটিভলি এই ১১ দফা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ না করেন এবং তার অবস্থান পরিষ্কার না করে, তাহলে রবিবার দিন প্রতীকী অনশনে শ্রমজীবী মানুষ আবার বসবে এবং এই আন্দোলনকে এগিয়ে নেবে। শ্রমিকদের খুবই পরিষ্কার বক্তব্য যে এই রিক্সা উচ্ছেদের মধ্য দিয়ে আসলে তাদেরকে হত্যা করার যেই প্রক্রিয়া সেটি চালু করা হয়েছে। তারা ক্ষুধার্তভাবে মৃত্যুবরণ যেহেতু করবেই, তাদের জীবিকার নিশ্চয়তা না থাকলে, তাহলে তারা ঘরে বসে না মরে রাস্তায় এসে মৃত্যুবরণ করতে চায় এবং তারা এটাও স্পষ্ট করে বলতে চায় যে এই মৃত্যুর দায় এই সিলেট প্রশাসনকে নিতে হবে, এর জন্য সিলেট প্রশাসন দায়ী থাকবেন। আপনার সাথে আবারও কথা বলবো যাচ্ছি মনীষা ওয়াহিদ, যিনি চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। আপনি আজকে ছিলেন এবং আমরা যখন দেখেছি পুলিশ প্রশাসন ছিল, তারপর সেনাবাহিনী আসলো,
এবং সেখানে আসার পর সেনাবাহিনী মাইকিং করলো এবং তারা বললো যে কে নেতৃত্বে আছেন, আপনারা একজন আসেন যার সাথে কথা বলতে চাই। আমরা দেখেছি এখানে শত শত শ্রমিকরা ছিল, এর মধ্য থেকে আপনি এগিয়ে গিয়েছিলেন, তার মানে আমরা বলতে পারি আজকের আন্দোলনের নেতৃত্ব আপনার হাতে ছিল। আসলে এই যে দীর্ঘ 6 ঘন্টা জনভোগান্তি হলো সিলেট মহানগরী একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে, আপনি এর আগে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আপনারা সবসময় আমরা দেখেছি জনদুর্ভোগের বিপক্ষে আপনাদের অবস্থান ছিল। একটা দুর্ভোগ ঘুচাতে গিয়ে আবার জনদুর্ভোগ সৃষ্টি করাটা কি আসলে কাম্য, বা এর বিকল্প আন্দোলন ছিল কিনা? বিকল্প আসলে ছিল না। মানে আপনি যদি দেখেন যে শ্রমিকের যে রাজনীতিটা, এখন আপনি যদি সিলেটের পরিস্থিতিটা দেখেন, সিলেটের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক স্পষ্টত একটা পক্ষে অবস্থান নিয়েছেন। তো ওনারা মিডিয়াতে বলতেছেন বা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতেছেন। আপনারা দেখবেন যে সিলেটের জেলা প্রশাসকের নামে, সিলেটের পুলিশ কমিশনারের নামে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পেজ বুস্টিং করা হইতেছে বিভিন্ন ধরনের নিউজ দিয়ে, যে এই যে অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলছে, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে। দেখবেন যে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান চলছে, এবং বিভিন্ন জায়গায় মানে এই সকল অভিযানের একটা যোগসূত্র আসলে আছে। এই যোগসূত্রটা হইতেছে যে যতগুলো অভিযান চলছে, সব কয়টা অভিযান চলছে খুবই দরিদ্র শ্রেণীর যারা মানুষ, সেই দরিদ্র শ্রেণীর মানুষের জীবিকার বিরুদ্ধে। এখন প্রশাসনের কাজটা কি? প্রশাসনের কাজটা হচ্ছে তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জীবন এবং জীবিকার নিশ্চয়তা প্রদান করা, সে যাতে কর্ম করে খেতে পারে এইটা নিশ্চিত করা। কিন্তু দেখা যাচ্ছে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, এই যে শ্রমিকদেরকে বিকল্প কর্মসংস্থানের চিন্তা ভাবনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনায় প্রশাসন নাই। বরঞ্চ শ্রমিক উচ্ছেদ করে, শ্রমিকের উপর নিপীড়ন চালায়া এক ধরনের ফুটেজ খাওয়ার একটা প্রবণতা এই প্রশাসনের মধ্যে দেখা যাইতেছে। এখন দেখেন এই যে সিলেটের জনগণের যে দুর্ভোগ, এইটা নিরসন করার দায়িত্ব আসলে কার? এটা নিরসন করার দায়িত্ব আসলে সিলেটের প্রশাসন এবং সরকারের। এখন সিলেটের সরকার এবং প্রশাসন যেটা করতেছে, প্রায় 30,000 রিক্সা শ্রমিককে অনাহারে অর্ধাহারে 1 মাস ধরে থাকতে বাধ্য করতেছে। এখন এইরকম পরিস্থিতিতে দাঁড়ায়া এই যে জনদুর্ভোগ বা ভোগান্তি তারা উৎপাদন করতেছে, এইরকম পরিস্থিতিতে তাদের সাথে কিন্তু আমরা বারবার আলোচনায় বসার চেষ্টা করেছি। বারবার আমাদের প্রতিনিধি দল তাদের কাছে গিয়েছেন, স্মারকলিপি গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাপারে আসলে কোনো ধরনের কোনো মানে আলোচনা বা সমাধানে ওনারা আগ্রহী না। ওনারা যেটাতে আগ্রহী সেটা হইতেছে যে আমরা সরাসরি হইতেছে শ্রমিকের বিরোধী একটা গণবিরোধী অবস্থানে যাইতে। এখন ধরেন এর আগে আপনারা জানেন যে এর আগে যে আন্দোলনটা চলমান ছিল, 1 মাস ধরেই তো আন্দোলনটা চলতেছে, রিক্সা শ্রমিকদের নামে পুলিশের পক্ষ থেকে মানে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মামলা দিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা কি ভাঙচুর বা এই ধরনের ঘটনা। এখন দেখা যাচ্ছে যে ভাঙচুর কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কোনো কিছুর সাথে রিক্সা শ্রমিকরা যুক্ত থাকতেছে না, কিন্তু রিক্সা শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক একটা মামলা পুলিশ দিচ্ছে। এখন গত আন্দোলনে যে ঘটনাটা ঘটেছে, আমাদের রিক্সা চালক ভাইদের যে বক্তব্য, অটোরিক্সা চালক ভাইদের বক্তব্য হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরাই হচ্ছে তাদের সিভিল ড্রেসে এই হামলার ঘটনাটা ঘটাইছেন, এবং এই হামলায় রিক্সা শ্রমিকরা যুক্ত ছিল না। এবং রিক্সা শ্রমিকরাই আজকে যখন আমরা আন্দোলনের দিকে আবার রাজপথে অবস্থান নিচ্ছি, তখন রিক্সা শ্রমিকরাই আসলে 74টা পয়েন্ট নামতে চাইছেন। কারণ হচ্ছে যে কেউ যাতে আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে কোনো ধরনের ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটাইতে না পারে, যেহেতু 74টা পয়েন্টে ওই অর্থে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওই অর্থে নাই, একটা ফাঁকা জায়গা, যার কারণে রিক্সা শ্রমিকরাই আমাদেরকে বলেছেন যাতে আমরা কোনো ষড়যন্ত্রের কারণে আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমরা এমন একটা জায়গায় যাইতে চাই যেখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই। এবং আমরা আসলে আপনি যদি খেয়াল করে দেখেন যে ক্ষুধার্ত শ্রমিকরা আজকে কিন্তু সারাদিন এখানে কেউ কোন ধরনের খাবারের ব্যবস্থা করে নাই, কেউ কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করে নাই। এখন
বা আমরা রাজনৈতিক কর্মীরা আমরাও কিন্তু রিক্সা শ্রমিকদের জন্য মানে কোনো ধরনের সহযোগিতা আসলে প্রদান করতে পারি না। এই যে দীর্ঘ সময় বসেছিলেন, এই দীর্ঘ সময় ক্ষুধার্ত মানুষগুলা যাদের গত 1 মাস ধরে কোনো ইনকাম নাই, তারা তাদের দিকে বন্দুক তাক করে সেনাবাহিনী দাঁড়ায় আছে, পুলিশ দাঁড়ায় আছে। বিভিন্ন সময় দেখা যাইতেছে বিভিন্ন বাহিনীর লোকজন সিভিল ড্রেসে এসে বিভিন্ন ধরনের ঝামেলা করার চেষ্টা করতেছে। বিভিন্ন রাজনৈতিক দল উটকো মিছিল নিয়ে এসে ঢুকে পড়ার চেষ্টা করতেছে এবং শ্রমিকরা হাতে হাত ধরে সেটা প্রতিরোধ করতেছে। এইটা আসলে আমার কাছে মনে হয় সিলেটের জনগণ যারা সাধারণ নাগরিক যারা, তাদেরই তো আসলে ভাই বন্ধু প্রতিবেশীরা এই আন্দোলনে আছেন। তারা তাদের প্রতিবেশীর ভাই বন্ধুদের এই যে দুর্ভোগ, এই যে জীবিকার অনিশ্চয়তা, এইটা দেখে এইটুকু কষ্ট তারা করতে রাজি হয়েছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে সারাদিনে এই আন্দোলনের কারণে বিরক্ত হয়েছে বা এই আন্দোলনের কারণে শ্রমিকদের বিপরীতে দাঁড়িয়েছে এই ধরনের নাগরিকের দেখা কিন্তু আমরা পাই নাই। আপনারাও ছিলেন, আপনারাও কিন্তু আমার ধারণা পান নাই। আচ্ছা, যেমনটা আমি বলছিলাম যে জনদুর্ভোগ যেটা, মানুষের তো ভোগান্তি হয়েছে। একটা মূল একটি সড়ক আপনারা বন্ধ করে রেখেছিলেন দীর্ঘ 6 ঘন্টা, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা তো আমি একটু যুক্ত করতেছি। দেখেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা কি ধরনের সেটা যদি আপনি একটু দেখতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এবং আমলাতন্ত্রটা এখনো উপনিবেশিক আমলাতন্ত্র কাঠামোতে বিদ্যমান। ফলে উপনিবেশিক আমলে, ইংরেজ আমলে আমাদের কি করতে হয়েছে? জীবন দিয়ে দাবি আদায় করতে হয়েছে, নইলে কিন্তু আপনি কোনো দাবি পাবেন না। এবং আমাদের এই উপনিবেশিক আমলাতন্ত্রের আরেকটা খারাপ দিক হলো, সে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে না। কাগজে কলমে যতটুকু তৈরি থাকে, এর বাইরে সে নিজস্ব সলিউশন চিন্তা বা একটা সোসাইটি বা কাঠামোকে, একটা প্রতিষ্ঠানকে অগ্রসর করে নেওয়ার জন্য যেই তার ক্রিয়েটিভিটি দরকার, এটা আসলে উপনিবেশিক কাঠামোতে থাকে না। ফলে এখনো বাংলাদেশে যে কোনো মানুষের অধিকার এবং আপনার যৌক্তিক দাবি বা কথা যদি আপনাকে বলতে হয় এবং সেই কথাটাকে শুনতে যদি প্রশাসনকে বাধ্য করতে হয়, সেটির একমাত্র প্রক্রিয়া হচ্ছে রাস্তায় দাঁড়ানো। তখন যখন জন দুর্ভোগের মধ্য দিয়ে জনমত ওই কাঠামোকে, প্রশাসনিক কাঠামোকে, আমলা কাঠামোকে যখন চাপ প্রদান করে, তখন একমাত্র এই প্রশাসন আমলাতন্ত্রের লোকেরা নড়ে চড়ে বসে আপনার অধিকারের কথা শুনবে, বাস্তবায়ন করবে। ফলে এই ক্রাইসিসটা আসলে শুধুমাত্র আপনার সিলেটের জনদুর্ভোগের একটা দাবি আদায় করতে গিয়ে আরেকজন জনদুর্ভোগে পড়তেছে, এটার দায় আসলে যারা রাস্তায় দাঁড়াতে হচ্ছে তাদেরও না। এটা আসলে পুরা যে রাষ্ট্র কাঠামো, যে গড়ে ওঠার প্রক্রিয়া, সেখানে এখনো উপনিবেশিক ধ্যান ধারণা। কারণ বাংলাদেশের পুলিশ কি? বাংলাদেশের পুলিশ হচ্ছে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু পুলিশ তো হবে জনগণের বন্ধু। কিন্তু বিপরীতে গিয়ে তার নিরাপত্তা দানকারী এই সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি, কিন্তু আমরা পুলিশের নাম শুনলে সবার আগে এড়াই যেতে চাই। এই যে কাঠামোর ডিফারেন্স, এটার একটা অনিবার্যতা হিসেবে কারো যদি ধরেন একটা সবচেয়ে সহজ আলাপ, ধরেন 30,000 লোক একটা নগরীতে না খেয়ে থাকার চাইতে বড় দুর্ভোগ তো ওই নগরীতে জনগণের জন্য আর কিছু হইতে পারে না। ফলে একটা বৃহৎ মানুষকে দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য কিছু সংখ্যক মানুষের একটু ভোগান্তি সহ্য করে নেওয়াটাই হচ্ছে মানবিক দায়িত্ব। আপনার সাথে আমি এই কথার সাথে আমি সম্পর্ক আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি যেমনটা বলছেন যে 30,000 শ্রমিক না খেয়ে আছে বা তারা দুর্ভোগে আছে, এর কারণে আরো দুর্ভোগ গুলো কোনো বিষয় নেই। এখানে প্রশাসন যেখানে বলছে এই অটো রিক্সাটাই অবৈধ, প্রশাসন যেখানে বলছে আপনারা ব্যাটারিটা খুলে প্যাডেলে চলে আসুন, প্যাডেল রিক্সায় তো জীবিকা নির্বাহ করা যায়। হ্যাঁ, হয়তো আপনি বলতে পারেন যে প্রতিবন্ধী যারা আছেন, যারা চলাচল করতে পারে না, এই গোটা কয়েকজন আছে, কিন্তু যারা চলাচল করতে পারে, যাদের হাত পা ঠিক আছে, তারা তো প্যাডেল রিক্সায় আসতে পারে, এটাই তো জীবিকা নির্বাহ করা যায়। দেখেন, এটা সিলেট প্রশাসন বলতেছে, কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্ট বলতেছে যে তারা রিক্সার যান্ত্রিকীকরণকে স্বীকৃতি দেয়। এটা যদি আপনি দেখেন যে বিআরটি এর যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সড়ক ও জনপদের উপদেষ্টা, তিনি অলরেডি বলছেন যে এই যান্ত্রিকীকরণ করা হবে। বিআরটি অলরেডি একটি খসড়া নীতিমালাও প্রণয়ন করেছে। ফলে কেন্দ্রীয় গভর্নমেন্ট একদিকে হাঁটছে, সিলেট প্রশাসন কার স্বার্থে বিপরীতমুখী বাংলাদেশ গড়ে তুলতে যাচ্ছে, নাকি বাংলাদেশ থেকে সিলেটকে বাইরে নিয়ে যেতে চাচ্ছে, এটা আসলে আমাদের বিরাট কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর আমরাও পাইনি।
ফলে আমরাও জানতে চাই যে যেখানে মানবিক দায়িত্ব একটা প্রযুক্তি তৈরি হয়েছে, এই প্রযুক্তি শুধু বড়লোকের জন্য তো না, জনগণের সবচেয়ে নিম্ন যেই অর্থনৈতিক কাঠামোতে যে আছে তার জীবনমানের উন্নয়নের মধ্য দিয়ে যখন প্রযুক্তি ব্যবহার হবে, ওই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হলো সেইটা। তাইলে এই যে 2025 সালে যখন সারা পৃথিবীতে চলতেছে যে পশু হয়ে ওই পশু যেন অতিরিক্ত পরিশ্রম থেকে লাঘব হয়, তার জন্য নানা ধরনের আইন কানুন তৈরি হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশকে আপনি বাধ্য করতেছেন যে মানুষ হয়ে তুমি মানুষ টানবা, পশুশ্রমে নিয়োজিত থাকবা, মানে একটা মানুষকে আপনি পশুশ্রমে নিয়োজিত করতে চাচ্ছেন। এটার চাইতে অমানবিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আর কিছু হতে পারে না। এখন সিলেট প্রশাসন কেন অমানবিক রাষ্ট্র বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, এইটাও আমাদের কাছে একটি বড় প্রশ্ন। দেখুন, সিলেট প্রশাসন তো অবশ্যই বাংলাদেশের প্রশাসন থেকে আলাদা কিছু নয়, অবশ্যই তারা যে দায়িত্ব পালন করছে সেটা অবশ্যই উপর মহল থেকে তারা উপর মহলের সাথে কমিউনিকেট করেই করছে। আপনার সাথেই মানে আপনার সাথে আরেকটি আমি প্রশ্ন করতে চাই, যেমনটা আপনি বললেন যে প্রযুক্তিগত, যারা অটোরিকশা চালায় অনেকেই আছে যারা গতি সম্পর্কেই জানে না, যারা আসলে প্রপার কোথায় গিয়ে ইউটার্ন নিতে হবে সেটাও জানে না, বেপরোয়া গতিতে চলাচল করে, বিভিন্ন জায়গায় ইউটার্ন নিচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে মানে ওপেন তারা প্যাসেঞ্জার নিচ্ছে, যে যেখানে দাঁড়ানো যেখানে যানজট সৃষ্টি হচ্ছে। এই যে ভোগান্তিগুলো আছে, আসলে তাদের কি সঠিক প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা? আপনারা যেভাবে অবৈধ অটোরিকশাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, বৈধতার জন্য আপনারা আন্দোলন করছেন, সেই সাথে যদি তাদের প্রশিক্ষণের জন্য আন্দোলন করতেন, এটা বেটার হতো। ধরেন একটু প্রথম একটা আপত্তি জানাই, সেটা হলো সবাই যেভাবে আপনারা সাংবাদিকরা অবৈধ বলার চেষ্টা করেন, এটা প্র্যাকটিক্যালি অবৈধর চাইতে বাংলার শব্দ ভান্ডারটা অনেক বড়। পজিটিভ শব্দ গরিব মানুষের জন্য ব্যবহার করাটা অনেক শোভনীয় আর কি। এটা অনিবন্ধিত এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়েকটি রিটের, এই হাইকোর্টের কয়েকটা রিট সংশোধন করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মহাসড়ক ব্যতীত তারা চলতে পারবে। তাহলে ওই রায়টা যদি কার্যকরী ধরি, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশনা আইন হিসেবে বিবেচিত হয়। তাহলে সে যেহেতু মহাসড়ক ব্যতীত চলার জন্য অনুমোদন সুপ্রিম কোর্ট অ্যালাউ করছে, তাহলে এটা আইন এবং ওই আইন বলে সে চলতে পারে, ফলে এখন অনিবন্ধিত। এখন এই নিবন্ধনের আয়তায় রাষ্ট্র কেন নেয় না, এটা হচ্ছে একটি প্রশ্ন। কারণ এইখান থেকে নানাভাবে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের স্বার্থ সংরক্ষিত হয় তাকে যদি নিবন্ধনের আয়তনে আনেন। ধরেন আপনি বলতেছেন যে সে যেখানে সেখানে যাত্রী দাঁড় করায় নিচ্ছে, তার জন্য নির্ধারিত কি স্ট্যান্ড আপনি দিছেন যে তার কাছে আপনি প্রত্যাশা করতেছেন যে আপনি ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে সে নিবে? এই পুরা মহানগরীতে সিএনজির জন্যও তো পর্যাপ্ত স্ট্যান্ড নাই। এবং ধরেন যে এই পুরা সিলেট মহানগরীতে হুন্ডার জন্য তো কোনো পার্কিং এর ব্যবস্থা নাই। কার পার্কিং এর জন্য আমার যদি একটা গাড়ি থাকে, আমি একটা মার্কেটে যাই, একটা ধরেন বন্দরে যাব, সেখানে আমার গাড়িটা আমি যদি ওই প্রতিষ্ঠানের লোক না হই, কোথায় পার্ক করবো? এর জন্য সার্বজনীন পার্কিংটা কোথায়? এইরকম কোনো আয়োজন আপনি করেন নাই, একটি সুপরিকল্পনা দেন নাই, অপরিকল্পিত একটা নগরায়ন করছেন আপনি। এবং এই নগরায়নের যে যানজট, দুর্ভোগ, অর্থনৈতিক দুর্ভোগ, এই সকল দায় নিজেরা পলিসি করে তৈরি করছেন। আপনারা মেয়র ছিলেন, আপনারা ডিসি ছিলেন, আপনারা কমিশনার ছিলেন, আপনারা এমপি ছিলেন, তো আপনাদের পরিকল্পনার ফসল আজকের এই সিলেট মহানগরীর দুর্ভোগ। সেই দুর্ভোগের দায় আপনারা গরিব মানুষ রিক্সা চালায় খাচ্ছে এই মানুষের ঘাড়ে দিচ্ছেন। তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা এটার জন্য? অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে। ধরেন আমাদের প্রপোজাল কি? আমাদের প্রপোজাল সড়ক উপযোগী মডেলে আধুনিকায়ন, এবং ইতিমধ্যে বিআরটিএ এই আধুনিকায়নের মডেলটা কি হবে এই বিষয়ে তাদের একটা খসড়া নীতিমালা বলছে। কত ফিট বাই কত ফিট গাড়ি হবে, গাড়ির ওজন কি হবে, স্পিড নিয়ন্ত্রণের জন্য ওইখানে একটা স্পিড গভর্নর থাকবে। সেটা দুই ধরনের গভর্নর, একটা 50 পর্যন্ত স্পিড উঠতে পারবে, একটা 30 পর্যন্ত স্পিড উঠতে পারবে। এই গাড়িগুলার কি কাঠামো হবে, এই সকল প্রক্রিয়া কেন্দ্রীয় গভর্নমেন্ট এগিয়ে নিয়েছে। এখন এটাই আপনিও বলছেন যে নিশ্চয়ই কেন্দ্রীয় গভর্নমেন্টের বাইরে আলোচনা করে না, কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্টের উদ্যোগ দেখেন। 2-3 মাস আগে কেন্দ্রীয় গভর্নমেন্ট এই গাড়িগুলাকে একটা কাঠামোর ভিতরে আনার জন্য স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন আইন সংশোধন করে তারা একটা আইন প্রণয়ন করছে যে এই গাড়িগুলাকে তারা নিবন্ধন দিবে। তাইলে সরকার একদিকে আইন বদলিয়ে নিবন্ধনের প্রক্রিয়া আগাচ্ছে,
আর আপনার সিলেট প্রশাসন এটাকে উচ্ছেদের প্রক্রিয়ায় আগাচ্ছে, তাইলে কিন্তু কেন্দ্রীয় গভর্নমেন্টের সাথে সিলেট প্রশাসনের উদ্যোগের একেবারে বিপরীতমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এটা কার স্বার্থে ঘটতেছে এই প্রশ্নটা আমরা আসলে প্রশাসনকেও করতে চাই আপনাদের মাধ্যমে। সিলেটবাসীরও এই প্রশ্নটা খোঁজা উচিত, সিলেটকে কেন কেন্দ্র থেকে ভিন্ন প্রক্রিয়ায় আগানো হচ্ছে, কেন্দ্রীয় উদ্যোগের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ফিরবো আপনার কাছে আবারও মনীষা, আপনার কাছে যেমনটা বলছিলাম যে আসলে তাদের যে বেপরোয়া গতিতে চালানো, অনেক সময় আমরা দেখি অটোরিকশা যারা চালায় একেবারে দুই হাত দিয়ে তারা ব্রেকে ধরলো, দু পা সামনে দিয়ে, যেটা আসলে দেখতেও দৃষ্টিকটু লাগে। এই যে ব্যাপারগুলো, এটির জন্য বা কোথায় ইউটার্ন নিতে হবে, কোথায় কতটুকু স্পিড রাখতে হবে, স্কুল কলেজের সামনে কতটুকু রাখতে হবে, হাসপাতালের সামনে কতটুকু রাখতে হবে, এটা আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, বা এটার জন্য কি আপনারা সরকারের সাথে কথা বলছেন, আন্দোলন করছেন? অবশ্যই আমরা যেটা মনে করি, আমাদের যেই রিক্সা শ্রমিক ভাইয়েরা আছেন তারাও এটাই আসলে মনে করেন যে রিক্সা শ্রমিকদেরকে একটা লাইসেন্সের মাধ্যমে সরকারি নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে যদি ঢুকাই দেওয়া হয়, তাহলে যেটা হবে যে গ্যারেজগুলা তার রিক্সা চালকদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। তখন নিবন্ধিত রিক্সা চালকরা প্রশিক্ষণের মাধ্যমে রিক্সা চালাতে পারবেন। এখন দেখেন, বাংলাদেশে রিক্সা চালায় কারা? খুবই গরিব মানুষ, বেশিরভাগই পড়াশোনা আসলে করেন নাই। এখন এই যে অত্যন্ত গরিব মানুষ, যার ট্রাফিক আইন সম্পর্কে ওই অর্থে জানার সুযোগ হয়ে ওঠে নাই, এই রাষ্ট্র তারে প্রোভাইড করতে পারে নাই, তার জানার একটা প্রক্রিয়া হইতে পারে সরকারিভাবে নিবন্ধন করে এই রিক্সা শ্রমিকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে। এটা একটা লম্বা প্রক্রিয়া, এটা একটা কিন্তু এটা একটা স্থায়ী সমাধান, এবং আমরা এটার দাবি আসলে করতেছি। এবং আপনি যেটা বলতেছেন যে আপনি যেহেতু আপনি সিলেটের নাগরিক, আপনি এই জিনিসটা জানেন, সিলেট মহানগরীতে অটোরিকশা আসলে গলির বাইরে খুব কম চলে। একদম ব্যস্ত যে সড়ক, যেমন জিন্দাবাজার বা আপনার বন্দর বা চৌহাট্টা, এই আম্বরখানা, এই রোডের মাঝামাঝিতে কিন্তু আসলে অটোরিকশা খুব কমই ঢোকে। সুনির্দিষ্ট টাইমের চলে, কিন্তু ওইটা খুবই সুনির্দিষ্ট সময়ের পরে হয়তো বেশি চলে, বা যখন এইরকম একটা টাইমে চলে। এক ধরনের অলিখিত এক ধরনের শৃঙ্খলা হইতেছে, রিক্সা শ্রমিকরা কিন্তু মেনে চলেন। এখন কেন এটা অনেক বেশি নিয়ন্ত্রিত না এবং সুশৃঙ্খল না, এটার একটাই জবাব, সেটা হইতেছে বারবার দাবি করার পরেও এই যে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হচ্ছে না, যার কারণে এটার নিয়ন্ত্রণ করাটাও কঠিন। এখন আমরা তো এটা চাই না যে খুব অনিয়ন্ত্রিত হারে, অপ্রয়োজনীয় হারে বাহন হইতেছে সিলেট শহরে থাকবে। আমরা মনে করতেছি যে সিলেট শহরে অটোরিকশার পরিমাণও শহরের জনসংখ্যা অনুপাতে, রাস্তা অনুপাতে হওয়া উচিত। সেই ক্ষেত্রে যেটা হইতে পারে, সরকারিভাবে উদ্যোগ নিয়ে যেই রিক্সাগুলো আছে সেগুলোর তালিকা করে, রিক্সা শ্রমিকদের তালিকা করে তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, পরবর্তীতে যাতে রিক্সার সংখ্যা বৃদ্ধি না পায়, এবং যদি বৃদ্ধি পাওয়ার প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজন অনুসারে বৃদ্ধি হইতে দেওয়া। এই একটা প্রসিডিওরের মধ্য দিয়ে যদি সরকার আগায়, তাইলে আমার মনে হয় যে সংকটটা তৈরি হচ্ছে বা জনমনে যেই আতঙ্কটা ছড়ানো হচ্ছে, সেই আতঙ্ক অনেকটাই নিরসন হবে। আর আপনি যদি অ্যাক্সিডেন্টের কথা বলেন, মাইলস্টোন স্কুলের উপর কি কোনো অটোরিকশা গিয়ে পড়েছিল? পড়ে নাই তো। মাইলস্টোন স্কুলে পড়ছে একটা বিমান। এখন এই যে সারা বাংলাদেশের যেই ঘটনা, সড়ক দুর্ঘটনা বা পরিবহনজনিত যে দুর্ঘটনা, এগুলা রিক্সা চালকরাই ঘটায়। এটা একটা অমানবিক এবং চাপিয়ে দেওয়া আলাপ। কারণ কি, এই যে মোটরসাইকেল তো সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট করে। এইরকম কোনো দাবি কিন্তু নাগরিকরা করতেছে না যে আমরা মোটরসাইকেল বন্ধ চাই, যে সিলেট নগরীর সামাজিক কাঠামো অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে মোটরসাইকেলে চড়তে দিব না। তো এই ধরনের কোনো দাবি কিন্তু করছে না। কিন্তু মোটরসাইকেল ওই অর্থে আপনার জীবিকার মাধ্যম হয়ে ওঠে নাই এখনো সিলেটে। কিন্তু অটোরিকশা আসলে জীবিকার মাধ্যম। এটা শুধু একজন মানুষের যে রুটি রুজির ব্যাপার এইটা না, একটা পরিবারের রুটি রুজির ব্যাপার। এই যে 30,000 শ্রমিক, এই 30,000 শ্রমিক কিন্তু তার সারা জীবনের সঞ্চয় পাশাপাশি এনজিও থেকে লোন নিয়ে রিক্সাটা কিনছে, এবং এই লোনের টাকায় কেনা যে রিক্সাটা, এটার উপর 4 থেকে 7 সদস্যের পরিবার বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল। এখন এই যে এতগুলা মানুষ তো আসলে অনাহারে থাকতে পারবে না। এখন তাদেরকে একটা ব্যবস্থা দিতে হবে, এবং অটোরিকশা চালকরা সেই ব্যবস্থার মধ্যে যাইতে খুবই আগ্রহী।
আপনারা দেখেছেন গত 1 মাস ধরে অটোরিকশা বন্ধ, কিন্তু এই ধরনের কোনো ঘটনা কিন্তু সিলেট শহরে ঘটে নাই যে 1 মাস ধরে বন্ধ থাকার পরেও অটোরিকশা চালকরা কোথাও গিয়ে একটা হামলা করছে, এক ধরনের ঘটনা ঘটাইছে, বিশৃঙ্খলা করছে। এটা কিন্তু ঘটে নাই, শান্তিপূর্ণভাবে ছিল। আজকেও দেখছেন তাদের যে শান্তিপূর্ণ অবস্থানটা। এখন এইটারে আসলে একটা সিস্টেমে নিয়ে আসার দায়িত্ব আমরা মনে করি এটা আসলে সরকার প্রশাসনের। এখন আর মানে গরিব রিক্সাওয়ালা যে আসলে পড়ালেখাটা করাইতে পারে না এই রাষ্ট্র, তারে তুমি কেন পড়ালেখা করো নাই, সেই প্রশ্ন করে তো আসলে কোনো লাভ নাই। খালি একটা জিনিস, আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠান শেষ করে চলে এসেছি, আর হয়তো আপনাদের আমি একটা করে প্রশ্ন করার সুযোগ পাবো। আজকে আপনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল বা ঝড় বইছে। আপনি একটা বক্তব্যতে ডিসি এবং পুলিশ কমিশনার নিয়ে নেতিবাচক একটা মন্তব্য করেছেন, যেটা আসলে আমরা দেখেছি বর্তমানে যে ডিসি এবং পুলিশ কমিশনার আছে তারা সদ্য নিয়োগ হয়েছে এবং তারা আসার পরে বেশ কিছু কাজ করছে, যেটা ইতিমধ্যে নগরবাসী এটার সুফল পেতে শুরু করেছে, নগরবাসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আসলে বেশ কিছু কাজ করেছে যেটা আসলে সবার দৃশ্যমান উন্নয়ন যেটা হয়েছে বা দৃশ্যমান চোখে পড়ছে যে আমাদের শহর উন্নয়নে, নগর উন্নয়নে তারা কাজ করছে। সেই জায়গায় এসে আপনি ডিসি এবং পুলিশ কমিশনারকে যে নিতে পারছেন, দেখেন আমি বলতেছি যে সর্বোচ্চ অমানবিক বা অমানুষ না হলে 30 লক্ষ মানুষের না খেয়ে 30,000 মানুষের না খেয়ে থাকার মতো পরিস্থিতিতে ঠেলে কোনো মানুষ দিতে পারে না। কিন্তু ওনারা তো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, সেটা হচ্ছে হ্যাঁ এইখানে যেটা হইছে, ধরেন এই পুরো স্টেক হোল্ডাররা এবং যারা সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেশন করতেছে এরা হচ্ছে একটা ফ্যান্টাসি এবং তে ভুগতেছে এবং একটা জনতুষ্টিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছে। আপাতত দেখতে ভালো মনে হইতে পারে, আপনি 30,000 লোক বেকার হয়ে পড়লে, হকাররা যদি এখানে 10,000ও থাকে, 10,000 লোক বেকার হয়ে পড়লে এইখানকার ধরেন 2023 সালে পুলিশের একটা রিপোর্টের উক্তি আমি দেই, সেখানে পুলিশ উল্লেখ করছিল যে এই যে ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রচুর মানুষের কর্মসংস্থান হওয়ায় দেশে ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতির মতো অপরাধ প্রবণতা কমে আসছে। তাহলে এখন আপাতত দেখতে অনেক জনতুষ্টি ফ্যান্টাসিতে ভুগতে পারে এই প্রশাসন যে আপাতত ভালো হচ্ছে, কিন্তু কালকে থেকে চুরি ডাকাতি বাড়বে। এটা হলো সার্বিকতার বিবেচনা করার সক্ষমতাহীনতার কারণে প্রশাসন এবং যেই স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতেছে প্রশাসন, তাদের যে সার্বিক বিবেচনা করার সক্ষমতা নাই, এটা তার প্রমাণ। আপনি কি মানতে চাচ্ছেন না যে হকার উচ্ছেদ থেকে শুরু করে রেল স্টেশনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে শহর পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট নিরসন, খুবই ভালো উদ্যোগ, এগুলো কি দৃশ্যমান? খুবই ভালো উদ্যোগ, দৃশ্যমান উদ্যোগ, আমরা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু একই সাথে এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করতেছেন, এগুলো স্থায়ী সমাধান না হয়ে বরঞ্চ একটা রোগ সারাইতে গিয়ে তখন আপনি ঘা সারাইতে গিয়ে ক্যান্সারের জন্ম দেওয়ার মতো পরিস্থিতির দিকে পুরা প্রশাসন সিলেটবাসীকে ঠেলে দিচ্ছেন, সিলেটকে ঠেলে দিচ্ছেন। ফলে আমরা মনে করি যে হকারের ফুটপাত পরিষ্কার হওয়া উচিত, কিন্তু এই হকারকে আপনি হলিডেতে বসতে দেন, এই হকারকে আপনি আলাদা একটা হকার্স মার্কেট গঠনের প্রক্রিয়ার ভিতরে নিয়ে যান, তার মধ্যে তো তার জীবিকাও নিশ্চয়তা হোক, আবার ফুটপাত সুন্দরভাবে চলা যাক, সেই পরিবেশটা তৈরি হোক। এই রিক্সা চালকদের ক্ষেত্রেও তাই। আপনি যদি মনে করেন যে অটো রিক্সা থাকবে না, বিকল্প যানবাহন ব্যবস্থা করেন এবং এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যে কোনো জিনিসের চাহিদা যদি না থাকে তাহলে ওই জিনিস কোনোদিন এক্সিস্টেন্সে রাখতে পারে না। ফলে আপনার চাহিদাকে আপনি অমিট করেন, তাহলে রিক্সা, হকার সবকিছু অমিট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মনীষা, আপনার কাছে যাচ্ছি, আপনার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আমাদের আজকের আলোচনা। আজকে আপনাদের সব শেষ কি সিদ্ধান্ত হয়েছে, আর আসলে কি আপনারা যেমনটা বলছেন প্রতীকী অনুষ্ঠানে এই পর্যন্ত যেতে হবে নাকি মনে করছেন এর আগে আপনারা বসবেন? আমরা আসলে খুব খারাপ কথাটা চিন্তা করতে পছন্দ করি না। আমরা মনে করি যে এই যে 30,000 মানুষ তাদের জীবন জীবিকা বাঁচানোর দাবিতে তারা আজকে যেই দাবিটা জানাচ্ছে, এই যে আজকে প্রায় 2,000-এরও অধিক মানুষ রাজপথে সারাদিন না খেয়ে অবস্থান নিয়েছে, এদের দায়িত্ব আসলে সিলেটের প্রশাসন নিবে, এইটুকু আমি ভরসা তাদের উপর রাখতে চাই। এখন এটা বাকিটা আসলে প্রশাসনের উপর, যে তারা আসলে তার নাগরিকের কতটুকু জীবন এবং জীবিকার নিশ্চয়তা দিতে কতটুকু হচ্ছে আগ্রহী এবং কতটুকু হচ্ছে মানবিক।
সেই সিদ্ধান্তটা আসলে সিলেটের পুলিশ প্রশাসন এবং যেই কাঠামোটা আছে সেই কাঠামোকেই নিতে হবে এবং দায়িত্বটাও তাদেরকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এই বিষয়ে আসলে আলোচনাগুলো বিশদ আলোচনা করেছে, আমরা আসলে সময়ের কাছে সীমাবদ্ধ। দর্শক, কথা বলছিলাম ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা আজকে যে অবস্থান কর্মসূচি নিয়েছে, তাদের পরবর্তী কর্মসূচি এবং তাদের যে আজকে যে আন্দোলনটা দেখেছি, যে আন্দোলনে যে দুজনকে আমরা দেখেছি খুব বেশি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, সবশেষ অবস্থান জানান দিচ্ছিলেন এবং সবশেষ আন্দোলনের কি হতে যাচ্ছে, কি হচ্ছে, এবং শ্রমিকদের সাথে কথা বলছেন, কখনো কখনো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, কখনো প্রশাসনের সাথে কথা বলছেন। এই দুজনকে আসলে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং বেশ কিছু কথা বলেছিলাম এবং আরিফুল ইসলাম নাদিম যে কথাটি বলেছেন যে বিকল্প কর্মসংস্থানের কথা তিনি বলেছেন এবং তাদেরকে যাতে বিকল্প কর্মসংস্থানে নিয়ে যাওয়া যায়, এবং মনীষা ওয়াহিদ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে প্রশিক্ষণের ব্যবস্থা থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। সবকিছু মিলিয়ে এই যে আন্দোলন চলছে, কেউই আসলে কোনো আন্দোলনের পক্ষে না বা আন্দোলনের বিরুদ্ধে, তবে প্রশাসন যে ভূমিকা রাখছে, প্রশাসন বলছেন যে অবৈধ অটো রিক্সা যারা চালায় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রশাসন আসলে সেই তাদের অভিযান আমরা দেখেছি বিভিন্ন সময় অব্যাহত রয়েছে। সবকিছু মিলিয়ে তারা বলছেন যদি শনিবারের মধ্যে কোনো সঠিক সিদ্ধান্ত না আসে বা প্রশাসনের সাথে বসে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত না আসে, তাহলে হয়তো রবিবারে তারা প্রতীকী অনশন করবে। এই ছিল আমাদের কাছে আজকের সিলেট ভিউ এর আজকের এখনকার আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।